দিদি, মমতা দি, দেখে যাও মমতা দিদি সৈনিক যারা তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজ নেতা নেত্রীরা আছেন এই এলাকায়, দেখে যাও আজকে কার্তিকপুরের মাঠে। তোমরা নাকি বলো আইএসএফ এর লোক নেই, যে কটা আছে সব অল্প বয়স। আইএসএফ এর নাকি যত ছেলে পিলে আছে 18 বছরের নিচে বয়স, ওদের চোখে নেওয়া হয়েছে। দেখে যা মমতার সৈনিকেরা, দেখে যা এদের 18 বছর বয়স না 18 বছরের নিচে বয়স। দিদির সৈনিকেরা দেখে যা, তোদের তৃণমূল কংগ্রেসে ছিল আগে এরা, আজকে তোদের অত্যাচারে তোদের অবিচারে তোদের সঙ্গ ছেড়েছে, তোদেরকে সাইনবোর্ড করে ছেড়ে দেবে। উনি ভালো, ওনার যে সমস্ত নেতা নেত্রী আছে তারা বোধহয় খারাপ। এর আগে উমা ভারতী বলে একজন নেত্রী ছিল, তিনি বলেছিল মমতার উম্মত, আমরা নাকি সবাই মমতার উম্মত। পাগলি মেয়ে একটা। তারপরে সায়নী বলেছিল লাগাও সায়নী, কি বলেছিল মনে আছে? সায়নদীর এসএমএস এসে গেছে, ইডি সিবিআই থেকে এসএমএস এসে গেছে, সায়নদী রেডি হও, তোমার জন্য তিহার জেল পরিষ্কার হচ্ছে। কাকলি ঘোষ দস্তিদার কি বলেছিল? আইএসএফ এ যারা ভোট দেবে তারা নাকি সব কাফের। আমি ভেবেছিলাম মমতা বুঝি ভালো, ওদের নেতা নেত্রীরা খারাপ। এই কয়েকদিন আগে যে ভাষণটা শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রীর, তিনি এখন এতটাই তার ঔদ্ধত্য এসে গেছে, তিনি বলছেন কোরআন, গীতা, বাইবেল সব শেষ হয়ে যাবে, মমতা শেষ হবে না, মমতার উন্নয়ন শেষ হবে না। আমি বলছি মমতার মেন্টাল হসপিটালে ভর্তি করার দরকার। মমতা পাগল হয়ে গেছে, আরো পাগল হয়ে যাবে। রিসেন্ট কপাল ফেটেছে মমতা, আরো অনেক কিছুই ফাটবে এই লোকসভা ভোটে। একটা কথা বলতে চাই ভাই বোনেরা, নামাবলী গায়ে দিলে যেমন হিন্দু হওয়া যায় না, টুপি দাড়ি থাকলে তেমন মুসলমান হওয়া যায় না। একজন মুসলমান হতে গেলে মুসলমানের যে গাইডলাইন, এই কোরআন, সেই কোরআনের যে গাইডলাইনস আছে সেটাকে মান্যতা দিয়ে চললেই তবে তুমি একজন মুমিন মুসলমান। আর তুমি যদি হিন্দু বলে দাবি করো, সনাতনী হিন্দু বলে দাবি করো, তাহলে গীতা যে গাইডলাইন্স দেওয়া আছে সেগুলো মান্যতা দিয়েই যদি তুমি চলো তবেই তুমি হিন্দু। তা না হলে নাম তোমার যতই রফিক হোক, নাম তোমার যতই রহিম হোক, নাম তো যত তোমার রবিন হোক, তুমি কখনোই হিন্দু হতে পারো না, তুমি কখনোই মুসলমান হতে পারো না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এমন জায়গায় হাত দিয়েছে, সে হিন্দু ভাবাবেগে যেমন আঘাত করেছে, তেমনি খ্রিস্টানদের ভাবাবেগে আঘাত করেছে, তেমনি করে মুসলমানদেরও ভাবাবেগে আঘাত করেছে। আমরা সব কিছু সহ্য করতে পারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত করলে আমরা তাকে এক মুহূর্ত ছাড়বো না। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার যদি এরকম কোন মন্তব্য করে, আমি মঞ্চ থেকে কথা দিচ্ছি, আমার ব্যক্তিগত ভাবে এই মমতা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি হাইকোর্টে কেস করব। আপনারা রাজি আছেন? আমরা রাজনীতি করো, রাজনীতির মতো রাজনীতি করো। ধর্মীয় নীতির জন্য ধর্মীয় গুরুরা আছে। একজন রাজনীতির কাজ কি? রাজনৈতিক নেতাদের কাজ মানুষের ভোট নিয়ে তাদের অধিকার
বুঝে দেওয়ার জন্যে, বেকারদের সরকার করার জন্যে, কলকারখানা করার জন্য, মানুষের অন্ন বাসস্থান এই সমস্ত করার জন্য রাজনৈতিক নেতাদের এগুলো কাজ। ধর্মীয় বিষয় যে কাজগুলো হবে সেগুলো ধর্মীয় যে সমস্ত মানুষের আছে, ধর্মগুরুরা আছে, তারা করবে। এই দাদা আর দিদি মিলে, দাদা হিন্দু ভাইদের মাথা খাচ্ছে আর এই দিদি মুসলমানদের ভাইদের মাথা খাচ্ছে। এরা ধর্মীয় রাজনীতিটাকে কোলাবরেশন করে ভারতবর্ষের মুখে ফ্যাসিবাদী নীতির আমদানি করতে চাইছে। হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে ওরা ওদের মসনদটাকে টিকিয়ে রেখে অর্থ কামাই করে বিদেশে পাঠাতে চাইছে। আমরা কি এই সুযোগ দেব? দেব? তাই বন্ধুগণ, তৃণমূলের কুকীর্তি সম্পর্কে আমি বেশি কিছু বলছি না, কারণ সময় সংক্ষেপ, বক্তা অনেক। আগামী 1 তারিখে ভোট। আমরা সবাই জানি, আমরা হিন্দু, মুসলিম, আদিবাসী, শিখ, জৈন কাঁধে কাঁধ মিলিয়ে দলবদ্ধ ভাবে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আইএসএফ এর খাম চিহ্নে ভোট দিয়ে, যেখানে যেখানে আমাদের আইএসএফ প্রার্থীরা আমাদের আইএসএফ প্রার্থী দিয়েছে সমস্ত প্রার্থীকে আমরা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে আমরা দিল্লির পার্লামেন্টে পাঠাবো। এটাই হবে আমাদের আসল কাজ, ঠিক কিনা? ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, তাপস ব্যানার্জি জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। উনি তো ভালো কাজ করেছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, মা বোনেদের 1000 টাকা করে মান্থলি দিচ্ছে। আমি বলবো আপনারা সাবধান হন, 1000 টাকা আপনার মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকাচ্ছে, অন্যদিকে ঘরে ঘরে মদের দোকান খুলে আপনাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে। এখানে যারা উপস্থিত আছেন, আমি জানি প্রত্যেকের বাচ্চা আছে, ছেলে অথবা মেয়ে, প্রত্যেকে সরকারি স্কুলে পড়াশুনো করে। যেহেতু আমরা কৃষক ঘরের মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন, ইউজিসির রুলস অনুযায়ী, আরটিআই অনুযায়ী 2009 সালে 30:1 অর্থাৎ 30 জন ছাত্রের পিছনে একজন শিক্ষক প্রয়োজন। আপনারা ঘুরে দেখুন, গোটা বাগজেলা ঘুরুন, বসিরহাট ঘুরুন, বাদুড়িয়া ঘুরুন, পশ্চিমবাংলার প্রতিটা অলিতে গলিতে যত সরকারি স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, সব জায়গা থেকে ঘুরে আসুন। একটা জায়গা থেকে ঘুরে এসে যদি আমাকে বলতে পারেন যে প্রতিটা জায়গায় একটা স্কুলে 30+1 অর্থাৎ 30 জন ছাত্রের পিছনে একজন শিক্ষক আছে, আমি বক্তব্য দেওয়া ছেড়ে দিব। সরকার উন্নয়ন করছে, একদিকে বলছে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, অন্যদিকে এই 10 বছরে 6,30,773 কোটি টাকা ঋণ হয়েছে সরকার। এই পশ্চিমবাংলার কথা বলছি, 10 কোটির অধিক পশ্চিমবাংলার জনগণ আছে। হিসাব করুন, আপনাদের হাতে স্মার্টফোন আছে, হিসাব করে দেখুন, মাথা পিছু আজকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে তার ঋণ হচ্ছে 63,078 থেকে 80 টাকা। ভাবতে পারছেন রাজ্যের অবস্থা কোথায় গিয়েছে? ভাবুন, একবার চিন্তা করুন, গোটা পশ্চিমবাংলার শিক্ষার অবস্থা কি হয়েছে, পশ্চিমবাংলার অর্থনীতির অবস্থা কি হয়েছে। শিল্প নেই, কলকারখানা নেই, চাকরি নেই। যেখানে সিপিএম রাজ্য যখন ক্ষমতায় ছিল 4% সংখ্যালঘুদের চাকরি ছিল, বর্তমানে সংখ্যালঘুদের চাকরি 0। উনি বলছেন সংখ্যালঘু দরদি, উনি বলছেন সংখ্যালঘু দরদি। আজকে ওয়াকফ সম্পত্তির হিসাব কোথায়? ওয়াকফ সম্পত্তি কোথায় গেছে? উনি বলছেন ইমাম ভাতা দিচ্ছি। আমাদের ওয়াকফ সম্পত্তি হাজার হাজার কোটি টাকা যেটা মুসলিমদের খাতে ব্যয় করা হয়, তিনি সেই সম্পত্তি নিয়ে তার রাজনৈতিক ভোট কেনার লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন নানান ভান্ডার করে আজকে মানুষকে ভুল বুঝিয়ে, মা বোনেদেরকে ভুল বুঝিয়ে ভোট লুট করছে সংখ্যালঘুদের টাকায়। আপনারা এই হিসাব নেবেন না? আজকে আপনারা সরকার চাইছে 500 টাকায় আপনাদেরকে দমিয়ে রাখতে, রূপশ্রী দিয়ে, স্কলারশিপ দিয়ে,
স্কুলের শিক্ষক না দিয়ে আপনাদেরকে মূর্খ করে রাখতে, যাতে এই স্টেজে দাঁড়িয়ে আমার মতো করে আপনি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ না তুলতে পারেন যে সরকার স্কুলের প্রতিটা স্কুলের কেন শিক্ষক দেয়নি, পর্যাপ্ত পরিমাণ কৃষক করে যে ধার্যকৃত অর্থ আছে সেটা দেয়নি কেন, ফসলের ন্যায্য অধিকার ন্যায্য মূল্য দিচ্ছে না কেন। এই প্রতিবাদ আপনাদের তুলতে হবে। মমতা ব্যানার্জি কিছুদিন আগে, আপনারা সংখ্যালঘু ভাই বোন জানেন, তসলিমা নাসরিন আমাদের হৃৎপিণ্ড মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুৎসা করেছিল। তখন যখন আমরা গোটা বাংলায় আন্দোলনে নেমেছিলাম, শান্তিপূর্ণ আন্দোলন, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল এটা পশ্চিম বাংলা, আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো। আরে ভাই, ভোটটা কি আমরা দিল্লিতে গিয়ে গেছিলাম? যখন ভোটের সময় আছে তখন তারা চলে এসে দুয়ারে ভোট দেন। আমরা আপনাদের কথা বলবো পার্লামেন্টে গিয়ে, ভোট না শেষ হয়ে গেল। বিগত 5 বছর নুসরাত জাহাদ যখন ছিলেন পার্লামেন্টে, যখন সিএ বিল পাস হলো তখন তিনি ড্যান্সে মত্ত। আপনাকে কি আমরা ড্যান্স করতে ভোট দিয়েছিলাম? আপনাকে আমরা ভোট দিয়েছিলাম এই কারণে পার্লামেন্টে যে আমাদের কথা বলবেন, আমাদের সুখ দুঃখের কথা বলবেন, বসিরহাটের মানুষের কথা বলবেন, বসিরহাটের মানুষ কি চায় সেই কথা বলবেন। যখন পার্লামেন্টে সিএ পাস হলো তখন তিনি ড্যান্স করছেন। তাই বলবো, ভাইজান মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ভাইকে এই মঞ্চ থেকে আমি একবার অনুরোধ করব। এতদিন, বিগত দিন অষ্টদশ লোকসভা নির্বাচন 17 বার পিছনে ভোট দিয়েছেন, আর একটা বার ভাই আক্তার রহমান বিশ্বাসকে ভোট দিয়ে, আইএসএফ কে ভোট দিয়ে বিশ্বাস করে দিল্লিতে পাঠান। সত্যি করে বলছি, এই বসিরহাটের জমিন পাল্টে যাবে। কৃষকদের হয়ে তিনি কথা বলবেন, তিনি মা বোনেদের হয়ে কথা বলবেন। সন্দেশখালীর যে মা বোনেদের ইজ্জত সরকার 2000 টাকায় বিক্রি করছে, সেই মা বোনেদের ইজ্জত নিয়ে কথা বলবে। সরকার কথা বলছে যে যাদের ইজ্জত লুট হচ্ছে তাদেরকে 2000 টাকা করে দেওয়া হবে। সরকার কোনোদিন এই কথা বলেনি যাদের ইজ্জত লুট হয়েছে, যারা ইজ্জত লুট করেছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, আইনি ব্যবস্থা নিব। সরকার এই কথা বলেনি। উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মসনদে বসে উনি বলছেন যারা রেপ হচ্ছে তাদেরকে 2000 টাকা করে ভাতা দিব। লজ্জা করে না আপনার মা বোনের ইজ্জত বিক্রি করে দিতে? তাই বলবো ভাই, বক্তব্য আর বাড়াবো না। কিছুক্ষণের ভিতরে আমাদের প্রার্থী এবং উচ্চ ঊর্ধ্বতন নেতৃত্ব এসে হাজির হবেন, তারাও তাদের মূল্যবান বক্তব্য রাখবে। তবে ভাই চিন্তা করুন, ভাবুন, ভাবার সময় আছে। আগামী 1 তারিখ খাম চিহ্নে ভোট দিয়ে আক্তার রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয় করুন। ধন্যবাদ। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।